শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 6 জুলাই সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ডায়াল 112 জরুরি 24 ঘন্টা পরিষেবা চালু হচ্ছে রাজ্যে। শিলমোহর ক্যাবিনেটের 97 কোটি টাকা বরাদ্দ, 200 পুলিশ ভ্যান, কল সেন্টারে 200 কর্মী, 1000 গাড়ি চালক। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। চুরি বন্ধ হতেই বেড়েছে রাম মন্দিরের অনুদান, প্রতিদিন জমা পড়ছে আরও প্রায় 8 লক্ষ টাকা। জিপি প্রতিনিধিদের তৎপরতায় সড়কের জমা জল নিষ্কাশন, জলের তাণ্ডব থেকে রক্ষা পেল 10,000 বিঘা কৃষি জমি। 20 জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই, জারি রেড অ্যালার্ট। বদরপুরে জমি দখল, ফের সমীক্ষার নির্দেশ বিধায়ক কমলাক্ষের, যোগ্য ব্যক্তিদের জমির পাট্টা। স্বামীকে অপহরণ মামলায় ফাঁসানোর ষড়যন্ত্র, পুলিশের কাছে নালিশ বদুর। ইউসিসি অনুমোদন পেলেই সুপ্রিম কোর্টে যাবে সিআরপিসিসি। মন্ত্রী আধিকারিকদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার। এবং সর্বশেষ খবরটি হলো মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড। এবারে শুনুন বিস্তারিত খবর। বদরপুর এফসিআই রোড সংলগ্ন এলাকায় অবৈধ জমি দখলের অভিযোগের প্রেক্ষিতে কড়া অবস্থান নিয়েছেন কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ। সম্প্রতি এলাকা পরিদর্শন করে তিনি স্পষ্ট বার্তা দেন যে সরকারি জমিতে কোনো ধরনের অবৈধ দখলদারি বরদাস্ত করা হবে না এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করা হবে। পরিদর্শনকালে বিধায়ক কমলাক্ষ সংশ্লিষ্ট রাজস্ব ও সার্ভে কর্তৃপক্ষকে ফের সমীক্ষার নির্দেশ দেন। বিধায়ক কমলাক্ষ জানান, প্রতিটি জমির সঠিক তথ্য নির্ভুলভাবে মাপজোখ ও সার্ভের মাধ্যমে নথিভুক্ত করা হবে, যাতে ভবিষ্যতে জমি নিয়ে কোনো বিভ্রান্তি বা অনিয়ম না হয়। বিধায়ক আরও বলেন, দীর্ঘদিন ধরে পাট্টার অপেক্ষায় থাকা প্রকৃত জমিহীন পরিবারের আইনি অধিকার নিশ্চিত করতে সরকার উদ্যোগী। ফের জমির সমীক্ষার ভিত্তিতে যোগ্য ব্যক্তিদের পাট্টা দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। এদিকে এলাকায় জমি দখল চক্রের সঙ্গে কয়েকজন প্রভাবশালী ব্যক্তির জড়িত থাকার অভিযোগও সামনে এসেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দেন বিধায়ক। তিনি বলেন, অবৈধ দখল চলবে না, আইন সবার জন্য সমান। বদরপুরকে জবরদখল মুক্ত করাই তার অঙ্গীকার। সরকার প্রশাসনের এই পদক্ষেপে জমিহীন ও সাধারণ মানুষের মধ্যে খুশির আবহ দেখা গেছে। উল্লেখ্য, বিধায়ক কমলাক্ষের উদ্যোগে কিছুদিন আগে বদরপুরের এসটি রোডে কয়েকটি দোকান সিল করা হয়। তারপর বদরপুর স্টেশন রোডকে যানজট মুক্ত করতে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বিধায়ক নিজে জমির সমীক্ষার কাজে মাঠে নেমেছিলেন। এ নিয়েও স্থানীয়রা বিধায়কের প্রশংসাও করেন। পরবর্তী খবরটি হল স্বামীকে অপহরণ মামলায় ফাঁসানোর ষড়যন্ত্র, পুলিশের কাছে নালিশ বধূর। কাছাড় জেলার দোলাই থানা এক গৃহবধূর দায়ের হওয়া লিখিত অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গৃহবধূ অভিযোগ করেছেন, তার স্বামীর নাম জড়িয়ে মিথ্যা অপহরণের গুজব ছড়ানো হচ্ছে। শুধু তাই নয়, প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। ঘটনার তদন্ত ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে থানার দ্বারস্থ হয়েছেন অভিযোগকারী। বাগাবাজার এলাকার ইসলামাবাদের বাসিন্দা পারবিনা খাতুন লস্কর দোলাই থানার অফিসার ইনচার্জের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, তার স্বামী আবুল হোসেন বাড়িতে থাকা সত্ত্বেও তাকে জড়িয়ে মিথ্যা অপহরণ মামলার গুজব শোনানোর চেষ্টা চলছে। হুসেন আহমেদ বড়বুইয়া ও কালামুদ্দিন নামে দুই ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। অভিযোগকারীর দাবি, তারা তার স্বামীকে এক মহিলাকে অপহরণ করে বেঙ্গালুরুতে পালিয়ে যাওয়ার মিথ্যা অপবাদ দিচ্ছেন এবং এই বিষয়টি মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছে প্রচার করছেন। এছাড়াও অভিযোগে বলা হয়েছে, তার স্বামীকে প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে ও মোবাইলের মাধ্যমে বিভিন্ন মিথ্যা বার্তা পাঠিয়ে মানহানির চেষ্টা করা হচ্ছে। এর ফলে তাদের পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে এবং যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এই পরিস্থিতিতে পারবিনা খাতুন লস্কর দোলাই পুলিশের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। উল্লেখ্য, অভিযোগগুলো বর্তমানে তদন্তাধীন। এ ব্যাপারে অভিযুক্তদের কোনো বক্তব্য এখনও জানা যায়নি। অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ। পরবর্তী খবরটি হলো, ভারতের মতো বিভিন্ন জাতিগোষ্ঠীর দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু করলে নানা জটিলতার সৃষ্টি হবে। পাশাপাশি জোর করে যদি ইউসিসি চাপিয়ে দেওয়া হয় তাহলে সেটা হবে সংবিধানের উপর আঘাত।
এই প্রেক্ষাপটে যদি রাষ্ট্রপতি বর্তমান বিজেপি সরকারের অঙ্গুলি হেলনের এই নতুন আইনে স্বাক্ষর করেন, তাহলে দেশের গণতন্ত্রপ্রিয় মানুষ বাধ্য হয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে। গৌহাটি হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে বলেছেন, সংবিধান প্রদত্ত মানুষের মৌলিক অধিকার খর্ব করার জন্য এই সরকার উঠে পড়ে লেগেছে। তাই হিন্দু মুসলিম নির্বিশেষে সব মানুষ যদি একত্রিত হয়ে এর বিরুদ্ধে আন্দোলনে সামিল না হয়, তাহলে মানুষের সব অধিকার খর্ব করার মতো পরিস্থিতি তৈরি হবে। ইউসিসি নিয়ে এক সভায় আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক তপোধীর ভট্টাচার্য একই অভিমত পোষণ করে বলেছেন, ভারতের রাজ্যে রাজ্যে বিভিন্ন জনগোষ্ঠীর লোক বসবাস করেন। তাদের আচার আচরণ ধর্মাচরণের অধিকারের উপর আঘাত এলে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে নামতে হবে। কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে এভাবে আইন চাপিয়ে দেওয়ার এই রীতি আমরা ভারতে এই প্রথম দেখছি। মনে রাখতে হবে, ইউসিসির মতো বিষয়গুলো সংবিধানের যুগ্ম তালিকায় পড়েছে। এই প্রেক্ষাপটে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলোর মতামত ছাড়া কোনোভাবেই এক পেশে কোনো আইন কার্যকর করলে সেটা সংবিধানকে বুড়ো আঙ্গুল দেখানোর সামিল হবে। পরবর্তী খবরটি হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে হিমন্ত বিশ্ব শর্মার সরকারও মন্ত্রী ও সরকারি আধিকারিকদের জন্য মিতব্যয়িতা সংক্রান্ত বেশ কিছু বিধি ঘোষণা করেছিল। রবিবার মন্ত্রিসভা বৈঠকে মিতব্যয়িতা সংক্রান্ত এই পূর্ব ঘোষিত সিদ্ধান্তেও কিছুটা শিথিলতা আনা হয়েছে। মন্ত্রী এবং সরকারি আধিকারিকদের বিদেশ ভ্রমণের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল তা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি প্রয়োজন অনুযায়ী বিদেশ সফরের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়েছে। গৌণ খনিজ ব্যবস্থাপনাকে আরও আধুনিক, নিয়ন্ত্রিত এবং কার্যকর করতে আসাম মাইনর মিনারেল কনসেশনস রুল 2013 সংশোধনের প্রস্তাবেও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সংশোধিত বিধির নাম হবে আসাম মাইনর মিনারেল কনসেশন অ্যামেন্ডমেন্টস রুল 2026। প্রশাসনিক ও পরিচালনাগত ত্রুটি দূর করা, ঋতুভিত্তিক সরবরাহে বিঘ্নের সমস্যা কমানো এবং বলবৎ ব্যবস্থাকে শক্তিশালী করাই এই সংশোধনের মূল লক্ষ্য। পরবর্তী খবরটি হলো, ডায়াল 112 জরুরি 24 ঘন্টা পরিষেবা চালু হচ্ছে রাজ্যে। রাজ্যে এবার চালু হচ্ছে 24 ঘন্টার 112 পরিষেবা। এই নম্বরে ফোন করলেই তাৎক্ষণিকভাবে জরুরি সহায়তা পাওয়া যাবে। যে কোনো ধরনের দুর্ঘটনা, স্বাস্থ্যজনিত কিংবা অগ্নিকাণ্ড এই 112 মাধ্যমে সেই সহায়তাও পাওয়া হবে। রবিবার রাজ্য মন্ত্রিসভায় অত্যাধুনিক এই পরিষেবা চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর জন্য আর্থিক অনুদানও বণ্টন করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, উত্তরপ্রদেশ ও তেলেঙ্গানায় এই অত্যাধুনিক পরিষেবা চালু রয়েছে। এবার তা শুরু হচ্ছে আসামেও। প্রযুক্তি নির্ভর এই পরিষেবার জন্য 200টি পুলিশ ভ্যান থাকবে। প্রতিটি ভ্যানে একজন করে পুলিশের সাব ইন্সপেক্টর থাকবেন। সম্মিলিত পরিষেবা প্রদানের জন্য কল সেন্টার নির্মাণ করা হবে, আর এটি হবে দেরগাঁওয়ের লাচিত বরফুকন একাডেমিতে। এই কল সেন্টার চালানোর জন্য 200 জন যুবক যুবতীকে নিয়োগ করা হবে। সেই সঙ্গে নিয়োগ করা হবে 1000 গাড়ি চালকও। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যে কোনো সমস্যা যেমন চুরি ডাকাতি, পথ দুর্ঘটনা, অগ্নিকাণ্ড এই পরিষেবা চালু হলে এক ফোনেই সব কাজ হবে। 108 নম্বর ডায়াল করলে বর্তমানে যেমন অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়া যাচ্ছে এবং 101 নম্বর ডায়াল করে দমকল পরিষেবা পাওয়া যাচ্ছে, তেমনি 112 নম্বর চালু হলে আর পৃথকভাবে আর 108 কিংবা 101 নম্বরে ডায়াল করতে হবে না। কল সেন্টার থেকে যোগাযোগ করে নির্দিষ্ট স্থানে অ্যাম্বুলেন্স কিংবা দমকলের ইঞ্জিন পাঠানো হবে। তবে এর মানে এই নয় যে 108 কিংবা 101 আর কাজ করবে না, সবই বহাল থাকবে। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এও জানিয়েছেন, দুর্ঘটনা, অগ্নিকাণ্ড, স্বাস্থ্যজনিত বিপদ বা দুর্যোগ পরিস্থিতিতে দ্রুত সহায়তা পৌঁছে দিতে এই প্রযুক্তি নির্ভর ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এর জন্য মন্ত্রিসভা 97.90 কোটি টাকা বরাদ্দ করেছে। আসাম পুলিশ জরুরি ব্যবস্থাপনা প্রণালী প্রকল্প অর্থাৎ ডায়াল 112 বাস্তবায়নের জন্য সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স কম্পিউটিং বা সিডেককে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। পরবর্তী খবরটি হলো, ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই, জারি রেড অ্যালার্ট। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে মুম্বাই। রাতভর বর্ষণের জেরে মায়ানগরী এবং তার আশপাশের এলাকার রাজপথ জলের নিচে, ফলে রীতিমতো বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। মুম্বাইয়ের জন্য রেড অ্যালার্ট জারি করেছে এবং অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে, কারণ এই মহানগরীর অবিরাম বর্ষার প্রভাবের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বৃহন্মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন স্থানীয়দের বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া কাউকে বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে পুর কর্তৃপক্ষ। মুম্বাইয়ের মেট্রো এবং বাস পরিষেবা স্বাভাবিক থাকলেও দেরিতে চলছে লোকাল ট্রেন। বন্যা পরিস্থিতিতে যে কোনো সাহায্যের জন্য পৌরসভার তরফে একটি হেল্পলাইন নম্বর 1916 চালু করা হয়েছে। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, সমুদ্রে বড় জোয়ার বা হাই টাইড আসার সম্ভাবনা রয়েছে। সেই কারণে নিচু এলাকা ও উপকূলের বাসিন্দাদের বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। সঙ্গে ঘন্টায় 55 থেকে 65 কিলোমিটার বেগে জলহাওয়া বইতে পারে। দিন কয়েক ধরেই একটানা ভারী বৃষ্টি চলছে মুম্বাইয়ে, যার জেরে শহরের একাধিক জায়গায় রাস্তা ধসে গিয়েছে, ভেঙে পড়েছে গাছ। অবিরাম বৃষ্টির জেরে থানে, পালঘর, মুম্বাই এবং পুনের জনজীবনও কার্যত বিপর্যস্ত। জানা গিয়েছে পুনেতে 10 নেমে বন্ধ হয়ে গিয়েছিল রাস্তা। পরবর্তী খবরটি হলো, অযোধ্যার রাম মন্দিরে অনুদান আত্মসাতের অভিযোগ প্রকাশ্যে আসার পর কড়া নিরাপত্তা ও নজরদারির জেরে দান বাক্সে জমা পড়া নগদ অনুদানের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি, চুরির পথ বন্ধ হওয়ার পর মন্দিরের সরকারি হিসাবে প্রতিদিন আগের তুলনায় প্রায় 8 লক্ষ টাকা বেশি জমা পড়ছে। এই তথ্য সামনে আসতেই অনুদান আত্মসাতের অভিযোগ নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। সূত্রের খবর, আগে সাধারণ দিনে মন্দিরের সরকারি হিসাবে দৈনিক গড়ে 16 থেকে 18 লক্ষ টাকা জমা পড়ত। বর্তমানে সেই অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে 24 থেকে 26 লক্ষ টাকায়। অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থা কঠোর হওয়ার পর দৈনিক নগদ অনুদানে প্রায় 8 লক্ষ টাকার বৃদ্ধি হয়েছে বলে দাবি তদন্তকারীদের। শুধু দান বাক্সই নয়, মন্দিরের অনুদান গ্রহণ কেন্দ্রগুলিতেও নগদ জমার পরিমাণ বেড়েছে। আগে যেখানে প্রতিদিন 60,000 থেকে 1 লক্ষ টাকা জমা পড়ত, এখন সেই অঙ্ক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তদন্তকারী সংস্থার প্রাথমিক অনুমান, মন্দির উদ্বোধনের পর থেকে দীর্ঘদিন ধরে প্রতিদিন গড়ে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করা হয়ে থাকতে পারে। নগদ অর্থের হিসাব মিললেও মন্দির থেকে নিখোঁজ হওয়া সোনার অলঙ্কারের এখনও কোনো সন্ধান মেলেনি। তদন্তকারীদের ধারণা, চুরি হওয়া সোনা গলিয়ে বিস্কুটে পরিণত করা হয়ে থাকতে পারে, যাতে তার পরিচয় গোপন রাখা সহজ হয়। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।